সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্ট। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং প্রতি সপ্তাহের এই দিনটাতে আমরা আসি আপনার সাথে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলতে। দেশে গণঅভ্যুত্থানের পরে সমসাময়িক সবসময় যেই কথাটা চলে আসছে সেটা হলো নির্বাচন হবে নাকি হবে না, নির্বাচন হলে সেটা কবে হবে। সেই ক্ষেত্রে একটা দিন তারিখ পাওয়া গেছে, ঠিক তারিখ নয়, একটা সম্ভাব্য সময়, সেটা হলো ফেব্রুয়ারির দিকে, আমাদের প্রথম সপ্তাহের দিকে হয়ে যেতে পারে নির্বাচন। তো নির্বাচন হবে নাকি হবে না সেই বিষয়ে নানান প্রশ্ন বা কৌতূহল বা মনের ভেতর নানান রকম চিন্তা যদি থেকে থাকে, সেই বিষয়ে যিনি খুব সহজ করে আমাদেরকে সঠিক তথ্য দিতে পারবেন এমনই একজন অতিথি আমাদের সাথে আজ উপস্থিত আছেন। আপনারা জেনেও ভীষণ খুশি হবেন আমাদের সাথে আজ আছেন মোহাম্মদ শফিকুল আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। অনেক অনেক স্বাগত জানাই টার্নিং পয়েন্টে। কেমন আছেন? আছি, ভালো আছি। একটা প্রশ্ন, এটা মনে হয় সবারই প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যে ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হবার সম্ভাবনা কতটুকু? 100% ইনশাআল্লাহ। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট তো ডিটারমাইন্ড, তারা কমিটেড যে এই কাজটা, তারা এই নির্বাচনটা করবেন। আমাদের যেটা তিনটা মেজর যেটা কাজ, একটা হচ্ছে রিফর্ম, আর একটা হচ্ছে হলো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকশনের কাজগুলো হচ্ছে প্রিপারেশন আর ইন ফুল সুইং। তারপরে হচ্ছে বড় যেটা পার্টি বিএনপি তাদের নমিনেশনও অ্যানাউন্স করেছে, অন্যান্য পার্টিগুলো অনেকগুলো অ্যানাউন্স করেছে। আমরা ইলেকশন ফুললি দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে ইলেকশন হবে, এবং সের জন্য কোনো ধরনের কোনো আমরা আনসার্টেনটি দেখছি না। বেশ চমৎকার, সেটা আসলে আমাদের মনে একটু অবশ্যই নিশ্চয়তা এবং আশা জাগায়। এবং সাথে অনেকে আশাও এটাও করেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সাথে অনেক লম্বা সময় ধরে থাকবেন। তো সেই আশাও দেখা যাচ্ছে যে সেটা শেষ করে আমরা ফেব্রুয়ারিতে একটা নির্বাচন পেতে যাচ্ছি। বেশ কটি দল মিলে যখন ঐক্যবদ্ধ হন তখন নির্বাচনের যে আশঙ্কা সেটা আসলে আরও জোরদার হয়। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন কোনো ঐক্য দেখা যাচ্ছে না, বরঞ্চ একটা কেমন যেন ছাড়া ভাব সবগুলো রাজনৈতিক দলের ভেতরে। পলিটিক্যাল পার্টি থাকলে তার অনেক বিষয়ে মতভেদ থাকবে, না হলে তো আমি আর আপনি একই পার্টি করতাম, ঠিক না? তো তাদের মধ্যে মতভেদ আছে, সেটাই স্বাভাবিক। কিন্তু ইলেকশনের বিষয় কিন্তু সবাই একমত যে এটা ফেব্রুয়ারিতেই সবাই চাচ্ছেন, এবং আমরাও বলছি যে ইলেকশনটা ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। আর যেগুলো মতভেদ এখন দেখা দিচ্ছে জুলাই চার্টারের বাস্তবায়ন নিয়ে যেগুলো হচ্ছে, এগুলো আমার মনে হয় যে ইন এ ম্যাটার অফ ডেজ এটা রিজলভ হবে। এবং যদি আমরা আশা করব যে পলিটিক্যাল পার্টিগুলো নিজেরাই এটা একটা ভালো একটা সিদ্ধান্তে পৌঁছবেন, আর ওনারা যদি কোনো সিদ্ধান্তে না পৌঁছতে পারেন, একটা কনসেনসাসে ঐক্যমতে না পৌঁছতে পারেন, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই এমন একটা ডিসিশন নেবে যেটা সবার জন্য মঙ্গলজনক, পলিটিক্যাল পার্টিগুলোর জন্য, জাতির জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম যাতে ইলেকশনটাকে, এবং তারা যে কাজটাই করবেন এতে টু মেক শিওর যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। জি, একেবারে। এদিকে নির্বাচনের সাথে নির্বাচন চলাকালীন দিনে গণভোট হয়ে যাবে এমন একটা কথা হয়েছিল। এটা ছাড়া জামায়াত ইসলামী তারা আবার চাচ্ছিল নভেম্বরের ভেতরে গণভোট হয়ে গেলে ভালো। জুলাই সনদেও ঐক্যমত্য সৃষ্টির বদলে দেখা যাচ্ছে যে ইদানিং অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং জুলাই সনদ নিয়ে আসলে বেশ একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেও সেটা নিয়ে আসলে রাস্তাঘাটে অসুবিধা হচ্ছিল। তো এই বিষয়টা একটু শুনতে চাই। না, আমার মনে হয় না জুলাই সনদ নিয়ে কোনো সমস্যা হচ্ছে তার আমরা দেখছি না। খালি এনসিপি এখনো সাইন করেনি, বাট এনসিপি জুলাই সনদের প্রত্যেকটা বিষয়ই তারা ঐক্যমতে পৌঁছেছে, এবং এই জুলাই সনদ নিয়ে যেই ডায়ালগটা হয়েছে, ওনারা লাস্ট মিনিট পর্যন্ত সেই ডায়ালগে ছিলেন। পরবর্তীতে তাদের কোনো পার্টির ডিসিশনের কারণে হোক তারা হয়তো বা সাইন করেননি, বাট ওনারা তো এটাকে রিজেক্ট করছেন না, ওনারা এটা ভেরি মাচ এই সাথেই ছিলেন, প্রসেসের সাথে। আর যেগুলো গণভোট কবে হবে কি হবে না, এটা তো আমরা এই কাজগুলো অনেক ক্ষেত্রে আমরা ইন্টারিম গভর্নমেন্ট তো বলেছিল যে এটা পলিটিক্যাল পার্টিরাই এই বিষয়টা ডিসাইড করুক। যদি পলিটিক্যাল পার্টিগুলো এইরকম কোনো কনসেনসাসে না যেতে পারেন, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই একটা ভালো ডিসিশন নেবেন। কখন হবে এটা তাদের উপদেষ্টা পরিষদের এটা বিষয়, তারা এটা ডিসিশন নেবেন।
আরেকটা প্রাথমিক প্রশ্ন, সেটা হলো প্রাথমিক প্রস্তাব থেকে একটা সরে আসার বিষয় হয়েছে। শুরুতে যখন প্রস্তাব ছিল জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা হবে, যেগুলোতে ঐক্যমত্য সৃষ্টি হবে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, আর যেগুলোতে মতভেদ থাকবে সেগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে প্রকাশ করবে। আবার জনগণের মতামতের উপর ভিত্তি করে সংস্কারটা বাস্তবায়ন করা হবে। এখন মতভেদ থাকা প্রস্তাবগুলো বাদ দিয়েই গণভোটের যে প্রস্তাব উঠছে, সেটা কি প্রাথমিক প্রস্তাব থেকে সরে এসে একটু অন্য ব্যাপার হয়ে গেল? এই পুরো বিষয়গুলো নিয়েই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে পলিটিক্যাল পার্টিদেরকে বলা হয়েছে, তারা এটা নিজেরা নিজেরা আলাপ করার আমাদের কথা, এবং ওরা যদি না এই বিষয়টা কোনো কনসেনসাসে না যান, সেক্ষেত্রে তো ইন্টারিম গভর্নমেন্ট যেটা নিবে, আমরা এতটুক বলতে পারি যে ডিসিশনই উপদেষ্টা পরিষদ নেবেন, ইন্টারিম গভর্নমেন্ট নেবেন, সেটা দেশের জন্য মঙ্গলজনক ডিসিশন নেবেন। এমন কোনো ডিসিশন হবে না যেটা দেখবেন যে বড় বড় পার্টিরা বলছে ওকে আমরা এটা একসেপ্ট করি না, আমার মনে হয় না সবাই একসেপ্ট করবেন। তাহলে রাজনৈতিক দল কোনোটাকে তেমন বাধ্য করা হবে না এই বিষয়গুলোতে, তাই তো? না, বাধ্যর বিষয় না, আমাদের ইলেকশনটাও তো করতে হবে, ঠিক না? আর ইলেকশন করতে হলে ওই এই যে জুলাই চার্টারের বিষয়গুলো আসবে, জুলাই চার্টারের অনেক বিষয় আছে, গণভোটের বিষয়টাও এসছে। তো এগুলোর জন্য আমরা যে ইলেকশনের সময় যাতে ঠিক মতো করা যায়, তো এই জন্য এই যে ডিসিশনটা তো নিতে হবে, ঠিক না? বাট যাই হোক না কেন, আমরা দিনের শেষে মূল কথা কি, ইলেকশনটা সঠিক সময় হয়ে যাবে। আচ্ছা, তো আবারও যদি নির্বাচন প্রসঙ্গেই কথা বলি, আর বেশ কিছু রাজনৈতিক দলের হুমকি রয়েছে যে নির্বাচনের আগে যদি গণভোট না হয় ফেব্রুয়ারিতে তারা নির্বাচন হতে দেবেন না। আবার বিএনপি সহ জোটের দলগুলো নির্বাচনের আগে গণভোট মানবে না বলে জানিয়েছে। তো এই অবস্থায় নির্বাচন আয়োজনের সমস্যা আসলে দেখছেন আমি তো প্রচুর মানে ঢাকার বাইরে যাচ্ছি, জি জি, আমাদের টিমের মেম্বাররাও যাচ্ছে, আমরা দেখছি যে ইলেকশনে যথেষ্ট প্রস্তুতি হচ্ছে, সবাই ইলেকশন ক্যাম্পেইনিংয়ে নেমেছেন। আমি সেই দুর্গাপুরে গিয়েছিলাম এই শুক্রবারে, যে দেখছি যে খুব বড় রকমের ইলেকশন র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে। দুর্গাপুর আপনি জানেন তো, এই পাশে দুর্গাপুর, ওই পাশে ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয়, তো খুবই বর্ডার এরিয়া। সেইখানে নির্বাচনের জ্বরে অনেকে আক্রান্ত, মানে জোয়ার বইছে। তা আমরা আসলে ইলেকশন নিয়ে কোনো আনসার্টেনটি দেখছি না। আর পলিটিক্যাল পার্টিগুলো তো অনেক ধরনের কথাই বলেন, তারা তো তাদের কথা বলবেন, আমরা আমাদের কাজটা ঠিক মতোই করব। আপনাদের জায়গা থেকে কি মনে হচ্ছে, গণভোটটা আসলে নির্বাচনের সাথে দিতে চান না আগে বা পরে? এটা উপদেষ্টা পরিষদের ডিসিশন, তারা এটা ভালো বুঝবেন কোন ডিসিশনটা নিলে সবার জন্য মঙ্গলজনক। জি, একেবারেই। তো সেই ক্ষেত্রে নির্বাচনের সময় যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং সরকার এই জন্য আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, কারণ তখনও ইন্টারিম গভর্নমেন্ট না, অলরেডি তো পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি দেখেছেন ডিসিদের ট্রান্সফারের নতুন পদায়ন করা হয়েছে 29 জন। তারপরে অন্যান্য বিষয়েও আমরা দেখছি কাকে কাকে কোন জায়গায় পদায়ন করা যায়। তারপর হচ্ছে 42,000-এর মতো, প্রায় 43,000 মতো ভোটিং সেন্টার আছে, সেখানে তার মধ্যে কোনগুলো রিস্কি, কোথায় ভালনারেবিলিটি কি আছে, লেভেল অফ ভালনারেবিলিটি, কোনো তো বেশি ভালনারেবল, এটা কোন ভালনারেবল, এগুলো চেক করা হচ্ছে। অ্যাপ ডেভেলপ করা হচ্ছে সিকিউরিটি। তারপরে পুলিশের জন্য বডি ওন ক্যামেরা প্রকিউর করার চেষ্টা করা হচ্ছে। তারপরে ভোটিং সেন্টারগুলো যাতে সিসিটিভির আওতায় আনে সেটার চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশনও তাদের মতো করে নতুন নতুন মেজার নিচ্ছে। তো আমরা মনে করি যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে, এবং ইভেন অনেকে বলছেন যে কিছু কিছু ভালো, আমরা মনে করি না কিছু ভায়োলেন্স হবে। বাংলাদেশের খুবই সুন্দর একটা ভালো নির্বাচন, উৎসব মুখর, এমন না যে এমন কোনো নির্বাচন না যেটা ধরেন মানুষ পানসে টাইপের, তা না। আমরা আগে দেখেছি কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ে যে কি মানুষ কত উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যান। এখানেও আমরা আশা করছি যে খুবই উৎসব মুখর পরিবেশে, এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। একদমই, কিন্তু সেই সময় যদি ফ্যাসিস্ট সরকারের দোসররা এই সময় যদি ঝামেলা করার চেষ্টা করেন, বা আমরা তো আওয়ামী লীগের কোথাও দেখি না। আপনি যে এত বড় খুনাখুনি করলে কে থাকে, আপনি এত বড় খুনাখুনি, ওরা তো একটা দিন মানে জাস্ট জুলাই আগস্টেই তো এই কাজগুলো করে নাই। ওরা তো এই যে দুনিয়ার খুন খারাপি, মানুষকে গুম করা, ব্যাংক লুট করা, সেগুলো তো 15.5 বছর ধরে করেছে। তো মানুষ তো
তাদের থেকে অনেক আগেই মুখ লুকিয়ে ফেলেছে, এবং তাদের যারা কর্মীরা তারাও ওদের সাথে ছিল নাকি? শেষের দিকে তো শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন পুলিশের হাত ধরে, সিকিউরিটি ফোর্সের হাত ধরে, ইন্টেলিজেন্স এজেন্সির হাত ধরে, পুলিশ হয়ে গিয়েছিল পুলিশ লীগ। তা উনি ভেবেছিলেন যে আমার তো আসলে গ্রাসরুটের লোকের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দরকার নাই, আমার দরকার হচ্ছে পুলিশের দরকার আছে, পুলিশ আমাকে ইলেকশন জিতিয়ে দিবে, পুলিশ আমাকে ব্যালট বক্সে ভোট দিয়ে দিবে, পুলিশ রাস্তায় কেউ ট্রাবল করলে তাকে গুলি করে মেরে আমাকে সিংহাসনে বসিয়ে রাখবে। এই তো ছিল তার ইয়ে। পুলিশ হয়েছিল তার মানে পুলিশ লীগ। আর পুলিশের একজন অফিসার আমরা দেখেছি, আমার মনে পড়ে আমি তখন সাংবাদিক ছিলাম, এমপিরা এসে পুলিশের অফিসারকে সার করছে, এই অবস্থা ছিল। কয়টা লোক, কয়টা মিছিল দেখেছেন সারা বাংলাদেশে? একজন দুইজন তিনজন লোক এসে একটা মানে খুব পরিত্যক্ত কোনো বাসে আপনি আগুন ধরিয়ে আপনি আপনার জানান দিচ্ছেন যে আমি আছি। একটা লোক আনফরচুনেটলি মারা গেছে এতে। এতে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে কেন এই ইন্টারিম গভর্নমেন্ট ব্যান করেছে, তার যে অ্যাক্টিভিটিস যে ব্যান করেছে, এটাই আওয়ামী লীগ বারবার প্রমাণ করছে। এই আর আমরা সত্যিকার অর্থে আওয়ামী লীগকে দেখি না, কোথায়? আমি তো দেখি না। এবং একটু যদি বিতর্ক তৈরি করে এমন কোনো প্রশ্ন করে সেই বিষয়টা আসতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কিছু মিসকনসেপশন মানুষের মাথায় দিয়ে দেওয়া হয়েছে, যেরকম যে আমাদের কিছুদিন আগে যখন কার্গোতে আগুন ধরলো, এমন বলা হচ্ছে যে ওইটুকু পোরশন বিদেশি কোনো দেশের কাছে বা কোনোখানে সেল করে দেওয়া হচ্ছে, এরকম কি কোনো? এখন এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে এরকম ফেক নিউজ, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোটাই ইজি। আর আমি নিজের অজান্তেই আপনারা দেখবেন যে ওগুলাই আমরা আবার দেখি বারবার, ঠিক না? বাট এগুলো সব মিথ্যা ইয়ে। ওইটা যেই আগুনটা হয়েছে সেই আগুনটা ইনভেস্টিগেট করা হচ্ছে, খুবই পাওয়ারফুল একটা কমিটি সেটা ইনভেস্টিগেট করছে, করে তারা একটা কনক্লুশন যখন ইয়ে করবে। আমরা ইভেন এই আগুনটাকে ইনভেস্টিগেট করার জন্য স্কটল্যান্ড ইয়ার্ড, যেটা ব্রিটিশ পুলিশ, তাদেরকে ইনভাইট করেছি, আরও টার্কি, চায়না, এরকম আরও আমরা অনেককে ইনভাইট করেছি যাতে তারা এসে আমাদেরকে এই ইনভেস্টিগেশনে হেল্প করে। তো এখানে ওইটা যেগুলো আসে এগুলো সবই ফেক নিউজ, রিউমার, এগুলোকে মানে আসলে আমাদের এখন একটা বড় নৈতিক দায়িত্ব হয়েছে যে জনগণকে ট্রেন আপ করা কিভাবে ফেক নিউজ বুঝবেন, কিভাবে ডিসইনফরমেশন বুঝবেন। আদারওয়াইজ হচ্ছে প্রতিদিন এগুলো তৈরি করে, বিশেষ করে আওয়ামী লীগের বট বাহিনী এগুলো তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবং দেখা যায় যে প্রচুর ফটো কার্ড এবং এবং ফটো কার্ডে যেটা হয় যে ফটো কার্ডের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার যে আমি যে অনেকগুলো কথা বললাম এখানে, সে কিন্তু একটা দুইটা শব্দ বা বাক্যটা নিল, একটা অংশ নিল এবং আরেকটা অংশকে জোড়া দিয়ে সে একটা ফটো কার্ড করলো। পরে যেটা হলো যে আমার পুরো বক্তব্যটা আউট অফ কনটেক্সট এসলো। আপনি যখন একটা জায়গায় যে আমার মনে আছে আমি একটা জায়গায় 27 মিনিটের আমি একটা স্পিচ দিলাম, দেখা গেল যে সেই স্পিচের সে খুব একটা মাইনর একটা অংশ যেটাকে নিয়ে নিউজ করা যাবে সেটা নিয়ে সে নিউজ করলো। আমার পুরো স্পিচটা কিন্তু ওইটার রিফ্লেকশনই করে না, কিন্তু সে ওইটাই বলতে যাচ্ছে আমি এটা বলেছি। এটা মানে এক ধরনের খুব সাটল ওয়েতে মিথ্যাচার করা। এই সাটল ওয়েতে মিথ্যাচারও বাইরে এটা কিন্তু খুব সিরিয়াসলি দেখে। এগুলো থামানোর জন্য কি সরকারিভাবে এটা সরকারিভাবে আমরা আসলে সোশ্যাল মিডিয়া তো রিলেটিভলি নিউ, এমন না যে এটা অনেক পুরনো হয়েছে। আমরা আস্তে আস্তে টেকনিকগুলো আবিষ্কার করছি, আমরা কিছু ফ্যাক্ট চেকিং করছি, বলছি যে এটা ভুল। এখানে সামাজিক দায়িত্বগুলোও অনেক ক্ষেত্রে বাইরের দেশে যেমন পত্রিকাগুলোই বলে ফেলে যে এগুলা ফেক নিউজ, বা ওদের লোকগুলো ট্রেনই থাকে যে ফ্যাক্ট চেকারই থাকে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বের করার। তা আমাদের এখানে আনফরচুনেটলি সেটা এখনও তৈরি হয় নাই। এ বিষয়ে আমাদের সামনের গভর্নমেন্টগুলো যথেষ্ট এফার্ট দিতে হবে, আমাদের সোসাইটিকে এফার্ট দিতে হবে, আমাদের যেগুলো প্রতিষ্ঠান আছে থিঙ্ক ট্যাঙ্কগুলো কাজ করতে হবে, আমাদের যারা নিউজ পেপার আছে, টিভি স্টেশন আছে, তারা এগুলো নিয়ে কাজ করতে হবে এবং সবসময় দেখতে হবে যে আপনার আমার প্ল্যাটফর্মের মাধ্যমে যেন ফেক নিউজটা যেন স্প্রেড না হয়।
একদমই। এদিকে ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা তিনি আমাদেরকে আশ্বাসও দিয়েছেন যে স্টারলিংক আসবে দেশে। তো এদিকে স্টারলিংক আসবে সেটা তো পরের বিষয়, তার আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খানিকটা একটু নজর যখন পড়ে তখন দেখা যায় যে এমন কিছু কন্টেন্ট তৈরি হয়েছে যেটা বুঝবারই কোনো উপায় নেই যে আসলে এই ঘটনা ঘটেছে কি ঘটেনি, এবং অনেক পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল মানুষদেরকে নিয়েও নানান রকম তথ্য এভাবে তৈরি করে বা ছবি তৈরি করে আসলে এই বিষয়টা করা হচ্ছে। আমি কতবার এরকম শিকার হয়েছি, এগুলো হচ্ছে। এবং বিশেষ করে আমরা তো ধরেন আমি না হয় একটা গভর্নমেন্টের একটা পজিশনে আছি, কিন্তু যখন এটা ভালনারেবল পিপলকে টার্গেট করে তখন তো এটা খারাপ আগলি একটা দিকে টার্ন নেয়। সেই জন্য এগুলো মানে সরকারের বা পুরো সোসাইটির এটা একটা নৈতিক দায়িত্ব যে এই জায়গাগুলো বিশেষ করে মেয়েদেরকে টার্গেট করে, ভালনারেবল পিপলকে টার্গেট করে, তো এইগুলো তো মানে এই জায়গায় সিরিয়াস হওয়া উচিত। আমরা চেষ্টাও করছি এটা, এগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু করে দিয়ে দেখা যায় যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করার একটা চেষ্টা অনেক দিন ধরে আমরা দেখছি, সেটা আমরা খুব সিরিয়াসলি দেখছি। এখন যেটা হচ্ছে যে আপনার পুলিশ বাহিনীতেও আপনার প্রচুর ফ্যাক্ট চেকার লাগতে হবে। আবারও যদি নির্বাচনের প্রসঙ্গে ফিরে আসি, আজকের বিষয়টাই যেহেতু নির্বাচন হবে কি হবে না সেই বিষয়টায় আপনি বারবারই আশ্বস্ত করছেন, কিন্তু দেশের মানুষ তারপরেও দেখা যাবে যে প্রশ্ন একটা রেখেই দেবে যে নির্বাচন কি আসলেও হবে। চায়ের দোকানে নির্বাচনের আলাপে যখন হচ্ছে এখানে সেখানে যখনই কেউ একজোট হয়ে বসছেন সবার ভেতরেই কেমন যেন একটা অনিশ্চয়তা যে আদৌ মনে হয় হবে না নির্বাচন, বা এইসব ঝামেলা করে হয়তো কিছু একটা বদলে যেতে পারে। এটা কি বছর বছরের যে একটা অভ্যেস বা 15 থেকে 17 বছর যে একটা নির্বাচন নিয়ে একটা খারাপ অভ্যাসের তৈরি হয়েছে, সেখান থেকে ভয়টা তৈরি হয়েছে কিনা? না, একটা তো ওই সময় ভালো নির্বাচন হয়নি, সেটা তো কন্ট্রিবিউট করেছেই। মানুষ একটা ভালো নির্বাচন পায়নি, মানুষ ভোট দিতে পারেনি। ভোট সে যে দেখে যে তার ভোটটা কাস্ট হয়ে গেছে, বা আপনি 2014 সালের 5ই জানুয়ারি ইলেকশন আপনি 300-র মধ্যে 153 সিটে কোনো ভোটই হয়নি, কারণ আগেই ডিসাইড হয়েছে। বা আপনি 2018-তে দেখবেন যে আপনি ভোট দিতে গেলেন দেখবেন যে রাতেই আপনার ব্যালট সিল মারা হয়ে গেছে। তো সেই তো একটা সমস্যা তো আছেই, কিন্তু এই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা ভালো নির্বাচনটা এই জন্যই জরুরি, খুব ভালো নির্বাচন। এবং নির্বাচন বিষয়ে আস্থার জায়গাটা সবারই তৈরি করতে হবে, পলিটিক্যাল পার্টিরও যেরকম তৈরি করতে হবে, আমরাও আমাদের কাজগুলো আমরা তো বারবার বলছি যে নির্বাচন ঠিক সময় পড়বে, এবং এই বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার, তার অ্যাডভাইজারি কাউন্সিল পুরোটা ফুললি কমিটেড। এ বিষয়ে আমরা কিন্তু কোনো ধরনের কোনো অ্যাম্বিগুয়াস কোনো কথাও বলছি না, হবে। কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোও এই বিষয়ে আরও জোরদার হয়ে বলা উচিত। আরেকটা হচ্ছে যে কিছু কিছু টেলিভিশনে আমরা দেখি যে অনেকে এই কনফিউশনটা ছড়ান। এক ধরনের দেখবেন যে যারা তথাকথিত মানে যারা সেলিব্রিটি স্পিকার, তারা যে টক শোতে বা তাদের নিজস্ব ইউটিউবে বলতে চান যে হ্যাঁ দেখেন না নির্বাচন হয় কিনা, এগুলো বলে তারা আসলে কিছু ভিউয়ারশিপ বেশি পেতে চান। ওরা জনগণকে ডেলিবারেটলি কনফিউজ করেন, এবং এদের একটা বড় অংশ হচ্ছে আওয়ামী লীগের দ্বারা বেনিফিটেড হয়েছেন, বেনিফিশিয়ারি। আওয়ামী লীগের থেকে ধরেন পূর্বাচলের প্লট পেয়েছেন, আপনি সারা জীবনে হয়তো বা 2 কোটি টাকা কামাতে পারবেন না, 3 কোটি, কিন্তু আপনাকে আওয়ামী লীগ এমন একটা প্লট দিল সেটা বিক্রি করে আপনি 10 কোটি টাকা পেলেন। তা আপনাকে তো সে ব্রিজ বানিয়ে দিল, তো আপনি তো তার সারা জীবনের জন্য বিক্রি হয়ে গেলেন, তার কাছে দোষর হয়ে গেলেন। এই কাজটাই অনেকে করছে, তারা তাদের মতো করে আওয়ামী লীগের দালালি করছে টিভিতে, এবং এই কনফিউশনটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তারা ছড়ানোর চেষ্টা করছে যে নির্বাচন হয় কিনা দেখেন, এই গভর্নমেন্ট যাবে কিনা। আমরা বারবার বলছি নির্বাচন সঠিক সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এবং এই বিষয়ে আমাদের গভর্নমেন্ট ফুললি কমিটেড। একটা তারিখ কি পেতে পারবো আমরা? না, এটা তো ইলেকশন কমিশন দিবে, এটা তো আমরা দেই না। ইলেকশনের একটা ব্রডার টাইমলাইন প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলে দিয়েছেন, কিন্তু এটার তারিখ, সুনির্দিষ্ট তারিখ এটা ইলেকশন কমিশন দিবেন। একদমই কাছে চলে এসেছে নির্বাচন, প্রস্তুতি কত দূর হয়েছে? না, প্রস্তুতির কথা একটু আগে আমি বলেছি, আমার মনে হয় ইলেকশন কমিশন যথেষ্ট প্রস্তুত, আমরাও প্রস্তুত। ইলেকশন কমিশনের সব প্রস্তুতি একটা বড় বিষয় হচ্ছে যে আপনার মাঠ প্রশাসন কতটুকু প্রস্তুত, তাকে প্রস্তুত করা। মাঠ প্রশাসনে কারা আছেন হলো ডিসি, এডিসি, এসপি, অ্যাডিশনাল এসপি, ওসি আছেন, ওসি তদন্ত আছেন, তাদেরকে এই যে পদায়নগুলো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা চাচ্ছি যে নিউট্রাল লোকগুলো ওইখানে পদায়ন পাক, যাদের কোনো পার্টি অ্যাফিলিয়েশন নাই, বা যারা কেউ বলতে পারবে না যে উনি নিউট্রাল না বা উনি বায়াস,
এটা যাতে বলতে না পারে। তো সেই জন্য আমরা এই কাজগুলোও করছি, যে রাইট লোকটাকে রাইট জায়গায় দেওয়া। সেই জন্য ধরেন এক ধরনের ফিট লিস্ট দেখা হচ্ছে, কে ফিট এই বিষয়ে। আরেকটা হচ্ছে ভালনারেবল, নিউট্রাল কাউকে পাওয়া সম্ভব এই বিষয়ে? সম্ভব না, অসম্ভব কে বলেছেন? আমরা নিউট্রাল আছি না। আপনি আমাদেরকে, এই গভর্নমেন্টকে কি আপনি দেখেছেন মানে এই পার্টিকে সাপোর্ট করে একটা কাজ করেছে বা ওই পার্টিকে? নিউট্রাল আছে। আপনি আপনার বাসার মধ্যে বা আপনি ডিপ ইনসাইড আপনি অবশ্যই একটা পলিটিক্যাল পার্টির ফিলোসফিকে ওন করতে পারেন, কিন্তু যখন আপনাকে বলা হয় যে এটা আপনার কর্ম নিউট্রাল থাকা, সেটা তো ইজিলি আপনার করা যায়, এবং এটা অনেকে তো করছেন। অনেক লোক আছে সরকারি ইয়েতে, উনি হয়তো একটা পার্টিকে বিলং করেন, কিন্তু তার কোনো কাজে আপনি বুঝবেন না যে উনি কোন ইয়েতে। আমরা ওই রকম লোক চাই যার কোনো ধরনের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। এদিকে উপদেষ্টার পদে থেকে সরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসনে দাঁড়াতে চাইছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা উনি যে বক্তব্যটা দিয়েছেন আমি এটা শুনেছি, এটা উনাকেই আসলে এটা আপনারা জিজ্ঞেস করবেন। তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হচ্ছে যে যারা এখানে আছেন লাস্ট পর্যন্ত যারা থাকবেন তারা কোনো পলিটিক্যাল পার্টিতে যাবেন না। তারা তাদের আগের যে কাজে, যে সমস্ত কাজে তারা কাজ করতেন, যেখানে আনন্দ পেতেন, সেই জায়গায় ফিরে যাবেন। সর্বশেষ এটিএন বাংলার দর্শকদের জন্য যদি কিছু বলতেন। না, আমি এটিএন বাংলার দর্শকদের জন্য আমাদের একটাই মেসেজ, নির্বাচন সঠিক সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। আপনারা যারা ভোটার, আপনারা ভোটের জন্য প্রস্তুতি নেন, রাইট ক্যান্ডিডেটটা বেছে নেন, ভোট দিবেন, এবং খুব উৎসব মুখর পরিবেশে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা বা ভাই বোন সহ আপনারা ভোট দিতে আসেন, ভোট কেন্দ্রে আসেন। দেশকে যে ডেমোক্রেটিক যে ট্রানজিশন, সেই ট্রানজিশনটা স্মুথ করেন, এবং যাতে আমরা সুন্দর একটা গভর্নমেন্ট পাই। অনেক অনেক ধন্যবাদ। নির্বাচন নিয়ে একটু আশ্বস্ত হলাম, এবং আপনার কাছ থেকে শুনে মনে হলো যে ভরসার জায়গাটা আরও বেশি বেড়ে গেল, এবং আগামী দিনে নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, সেটাই আমরা আসলে সবাই চাই। অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজ আমরা কথা বললাম নির্বাচন হবে নাকি হবে না, অনিশ্চয়তা কিভাবে কাটবে। আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনাদের অনিশ্চয়তা খানিকটা না একটু বেশি করেই কেটে গেছে, এবং পরবর্তী সময় একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় খুব সুন্দর একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতীক্ষায় আমরা রয়েছি, এবং আমরা আপনাদের সাথে আছি। এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্ট নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।